নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো চলে এসেছি আমরা 8 মে আজকের এজেন্ডাতে। তো দেখতেই পাচ্ছেন আজকে অনেকগুলো নিউজ কভার করব, সুতরাং একটুখানি ফাস্ট করার চেষ্টা করব। আর 10 থেকে 12 মিনিটের মধ্যেই আমি আমার ভিডিওটা শেষ করার চেষ্টা করব, কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু আমার মধ্যে বেশি ইনফরমেশন চায়, তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করব। 1 Q4 আর্নিংস ফর টাটা কনজিউমার প্রোডাক্টস, 2 Q4 আর্নিংস ফর HDFC, এটা কিন্তু HDFC ব্যাংক নয়, এটা হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। 3 ফান্ডামেন্টাল অ্যানালিসিস ফর HDFC, 4 FII reduces stakes in over 30 companies that rose 100 to 500% in FY21, reported in Money Control. তো আপনারা জানেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মাঝে মাঝে স্টেক কেনে এবং বেচে কিছু কোম্পানির। তো FY21-এ লাস্ট কোয়ার্টারে কিন্তু 30টা কোম্পানি থেকে তারা স্টেক কমিয়ে ফেলেছে এবং সেই সব কোম্পানিগুলো কিন্তু FY21-এ 100 to 500% অব্দি গ্রো করেছে, সুতরাং অনেকেই কিন্তু প্রফিট বুকিং করে ফেলতে পারেন। 5 বোনাস, which company might consider giving away bonus shares to its shareholder? তো এখানে কিন্তু মাইট কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখনো কিন্তু তারা কনফার্ম করেনি, তারা নেক্সট শেয়ার হোল্ডার মিটিংয়ে সেটা কনফার্ম করবে। 6 আপকামিং Q4 রেজাল্টস টু বি অ্যানাউন্সড অন কামিং উইক। 7 FB আপডেটস পোস্টেড ইন লাস্ট 3 days। তো চলে এসেছি আমরা Q4 আর্নিংস অফ টাটা কনজিউমার প্রোডাক্টসে। রিপোর্টস নেট প্রফিট অফ ₹133 crore ইন Q4 অ্যাজ এগেনস্ট এ লস অফ ₹50 crore আ ইয়ার অ্যাগো। মানে বুঝতেই পারছেন আগের বছর মার্চ কোয়ার্টারে যে কোম্পানিটা 50 কোটি টাকা লস করেছিল সেটা কিন্তু এই মার্চ কোয়ার্টারে 133 কোটি টাকা প্রফিট করেছে, মানে বিশাল একটা টার্ন অ্যারাউন্ড বলা চলে। 2 রেভিনিউ ফ্রম অপারেশনস রোজ 26.2% টু ₹3037 crore from ₹2405 crore reported in the same quarter last year। মানে লাস্ট ইয়ার মার্চ কোয়ার্টার থেকে এই বছর মার্চ কোয়ার্টারে কিন্তু 26.2% রেভিনিউ বেড়েছে। 3 ফাইনাল ডিভিডেন্ড অফ ₹4.05 অ্যানাউন্সড, মানে 4 টাকা 5 পয়সা ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে, যেটা খুবই কম। একটা 650 টাকার শেয়ারের 4.05 মানে 1%ও না। তাও আমি লিখেছি পজিটিভসের মধ্যেই, যেহেতু অ্যাটলিস্ট ডিভিডেন্ড কিছু পাওয়া যাচ্ছে, যা পাওয়া যায় তাই লাভ। এবার আমরা আসছি নেগেটিভসে। অ্যানালিস্ট এস্টিমেটেড এ নেট প্রফিট অফ ₹188 crore। 2 the operating profit from beverages business slumped 40% year on year, indicating inflation in tea prices। মানে বেসিক্যালি প্রথমটা যেটা বলছে যে অ্যানালিস্টরা এস্টিমেট করেছিল 188 কোটি টাকা প্রফিট বাড়বে, সেটা কিন্তু মাত্র 133 কোটি টাকা হয়েছে। তার কারণটা কি? তার কারণ মোস্টলি হচ্ছে বেভারেজেস বিজনেসটা খুব একটা বাড়তে পারেনি। বেভারেজেস বিজনেসের প্রফিট কিন্তু 40% ইয়ার অন ইয়ার কমেছে। তার কারণ একটাই অবশ্যই বলা হচ্ছে, সেটা হচ্ছে টি প্রাইস, মানে র মেটেরিয়াল যেটা চায়ের প্রাইসটাই বেড়ে গেছে লাস্ট 1 বছরে, সুতরাং সেই জন্য কিন্তু তাদের বেভারেজ বিজনেস থেকে প্রফিটটা অনেকটাই কম হয়েছে। তো এই টাটা কনজিউমার প্রোডাক্টসে কিন্তু আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না, কারণ এপিসোড 5-এ আমি এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করেছিলাম, সুতরাং আপনারা চাইলে এপিসোড 5টা দেখে নিতে পারেন। রাইট সাইডে আপনারা দেখবেন লিঙ্কটা দেখা যাচ্ছে, কিংবা ভিডিও শেষেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এবার আমরা আসছি Q4 আর্নিংস অফ HDFC-তে। পজিটিভস কি দেখতে পাচ্ছি? HDFC Q4 PAT মানে প্রফিট আফটার ট্যাক্স আপ 42% at ₹3180 crore। মানে প্রফিট আফটার ট্যাক্স 42% বেড়েছে, 42% বেড়েছে HDFC। মানে 2 HDFC's গ্রস নন পারফর্মিং লোনস মানে GNPA stood at ₹9759 crore, which is 1.98% of loan portfolio against analysts estimate of 2.08%। মানে গ্রস NPA অ্যানালিস্টরা এস্টিমেট করেছিল 2%-এর একটু বেশি, কিন্তু তাদের দেখা যাচ্ছে 2%-এর একটু কম। খুব ডিফারেন্সটা খুব বেশি না হলেও কিন্তু এটা পজিটিভ এই কারণেই, কারণ তারা কিন্তু অ্যানালিস্টদের এস্টিমেটকেও বিট করেছে। 3 HDFC has recommended a final dividend of ₹23 per equity share। মানে মোটামুটি 2400-2500 টাকা শেয়ারে কিন্তু প্রায় 1% তারা ডিভিডেন্ড দিচ্ছে। এবার আমরা আসি নেগেটিভসে। রেভিনিউ কন্ট্রাক্টেড 2% ফ্রম ₹11,975 crore ইন Q4 FY20 টু ₹11,697.1 crore ইন Q4 FY21। মানে যদিও প্রফিট বেড়েছে অনেকটাই 42%, কিন্তু রেভিনিউ কিন্তু 2% কমেছে। এরপর আমরা আসছি HDFC ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো আপনারা সেকেন্ড এপিসোডে যেদিনকে আমি টপ 10 স্টকস সিলেক্ট করেছিলাম যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, সেখানে কিন্তু আমি HDFC টুইন্স মানে HDFC ব্যাংক আর HDFC কে রেখেছিলাম। তো মার্কেট ক্যাপ কি দেখতে পাচ্ছি? 4,50,400 crore অ্যাজ অন 7th May 2021। খুব পজিটিভ দিক, খুব বিশাল মার্কেট ক্যাপ, লার্জ ক্যাপ তো বটেই। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 72.7%, FII 16.3%, DII 10.8%। মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুব ভালো। 3 EPS ইনক্রিজিং ফর লাস্ট 5 years। তো EPS বাড়ছে।
4 ডেপ টু ইকুইটি D/E is 3.36, এটা একটু বেশি, কিন্তু আপনারা জানেন এনবিএফসি কিংবা ব্যাংকিং সেক্টরে কিন্তু ডেপ্ট থাকেই। এই কোম্পানিটার যে কম্পিটিটরগুলো আছে তাদের কিন্তু ডেপ টু ইকুইটি আরও বেশি। এরপর আমরা আসছি প্রফিটসে, ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স এক্সেপ্ট 2018, মানে একটা খারাপ বছর গেছে, তাছাড়া বাকি 5 বছরের মধ্যে 4 বছর কিন্তু প্রফিটস বেড়েছে। 6 কম্পিটিশন অ্যানালিসিস, মার্কেট লিডার ইন এনবিএফসি সেক্টর। আগেই বলেছি এটা এনবিএফসি স্টক একটা, এটা কিন্তু মার্কেট লিডার, এর কাছাকাছিও কিন্তু কোনো অন্য এনবিএফসি স্টক আসে না। তো মোটামুটি 5টার মধ্যে 4টে প্যারামিটার কিন্তু স্যাটিসফাই করছে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের। তো রেকমেন্ড কি করছি, বাই অন ডিপস এট অ্যারাউন্ড 2450 to 2500 অ্যান্ড হোল্ড ফর 1 ইয়ার। তো এটা কিন্তু লং টার্ম ধরে রাখার মতন একটা স্টক, আপনারা 2450 থেকে 2500-এর মধ্যে কিনতেই পারেন এবং 1 বছরের জন্য ধরে রাখুন। এরপরে যে নিউজটার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে এফআইআই স্টেক সেল, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কোন কোন কোম্পানি থেকে পয়সা তুলে নিয়েছে। তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কেন একটা কোম্পানি থেকে পয়সা তুলে নেবে, কারণ যখন তারা বুঝবে যে শেয়ারটার অলরেডি অনেক দাম বেড়ে গেছে এবং আর বাড়ার চান্স খুব কম, তো ওরকম কেসেই কিন্তু এফআইআই তার নিজের স্টেক বেচে দিয়ে অন্য কোনো শেয়ার কিনবে। সুতরাং আপনাদেরও কিন্তু এই সময় কিছু প্রফিট বুকিং করতে হবে। তো আসুন আগে আমরা খবরটা দেখে নিই কোন কোন 30টা কোম্পানি যেখান থেকে তারা স্টেক কমিয়েছে। তো আসুন বন্ধুগণ, খবরটা একবার দেখে নিই। মানি কন্ট্রোল ওয়েবসাইটেই পেয়েছি খবরটা। FIIs reduced stake in over 30 companies that rose 100 to 500% in FY21. Time to book profits. While experts advise investors to book partial profits, they warn against the tendency to blindly follow FIIs and trim portfolios. Since consolidation in large caps are likely in the days ahead, they ask investors to exit small and mid cap. So first line দেখতে পাচ্ছেন, FIIs have poured in 2.7 lakh crore in the Indian stock market in FY21. Have consistently reduced stake in about 82 stocks. Over 30 of them have been given multi-bagger returns since March 31, 2020. তো এটা হলো লিস্টটা। জয়প্রকাশ অ্যাসোসিয়েট, JSW স্টিল, রেলিগেয়ার এন্টারপ্রাইজেস, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, বিড়লা সফট, তো এরকম পরপর অনেকগুলোই আছে। তো এর মধ্যে নাম করাগুলো আমি বলেছি জুবিলিয়েন্ট ফার্মা, যেটা জুবিলিয়েন্ট ফার্মোভা দেখতে পাচ্ছেন, যেটা 2023 মানে মার্চে ছিল 27% তাদের কাছে স্টেক, সেটা কমিয়ে এখন 25% হয়ে গেছে। এরকম কিন্তু টাটা মেটালিক্সও আছে, জাস্ট ডায়াল আছে, ওখার্ড আছে, ভোডাফোন আইডিয়াও আছে, তো এরকম অনেকগুলো কোম্পানি আছে। এই লিঙ্কটা আমি আপনাদের সাথে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এবারে আপনারা কি করবেন, যাদের কাছে এই স্টকগুলো আছে তারা কি করবেন? 1. Book profits in small and mid cap stocks. Also stay away from stocks with weak fundamentals like Vodafone Idea. তো আপনারা দেখলেন ভোডাফোন আইডিয়া এমন একটা কোম্পানি যেখানেও কিন্তু এফআইআই তাদের নিজেদের স্টেক কমিয়েছে। তার কারণ একটাই, কারণ ভোডাফোনের কিন্তু ফান্ডামেন্টালস ভালো না, তাদের প্রচুর ডেপ্ট আছে। সুতরাং সেরকম স্টক থেকে কিন্তু আপনাদের দূরে থাকতে হবে। আর যেগুলো স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্টকস, সেখানে কিন্তু আপনারা প্রফিট বুকিং করে পুরোটা বেচে বেরিয়ে যান। আর 2. বুক পার্শিয়াল প্রফিটস ইন লার্জ ক্যাপ স্টকস, মানে যেগুলো যেই 7-8টা স্টক দেখলেন যেগুলো লার্জ ক্যাপ, সেখানে আপনারা ম্যাক্সিমাম প্রফিট বুকিং করে নিন, আর কিছু রাখতে পারেন যদি বাড়ে পরবর্তীকালে। কিন্তু যেহেতু এফআইআইরা সেল করে দিয়েছে, সুতরাং এখন কিন্তু বাড়ার স্কোপটা খুব কম, কারণ অনেক টাকা তারা এই শেয়ারগুলো থেকে বের করে নিয়েছে। তো এখানে কিন্তু অলরেডি প্রেশার দেখা যাবে। তো এবারে আসছি বোনাসের নিউজটাতে। তো কোন কোম্পানি আবার বলছে বোনাস দেবে? তো আপনারা জানেন এর আগে আমি ইরকন ইন্টারন্যাশনাল আর VBL মানে ভারুণ বেভারেজেস লিমিটেডের ব্যাপারেও বলেছিলাম। তো সেখানেও কিন্তু এরকম একটা রিউমার ছিল, পরে দেখা গেল যে সেই রিউমারটা সত্যি হলো, তারা কিন্তু বোনাস দিয়েছে। তো নিউজটা কি আছে? উইল অ্যানাউন্স Q4 রেজাল্ট ইন 11th May 2021. কোন কোম্পানি? আরতি ইন্ডাস্ট্রিজ। তো তারা অ্যানাউন্সমেন্টটা কি দেখতে পাচ্ছি সেখানে, বোর্ড মিটিং ইন্টিমেশন ফর অ্যাপ্রুভাল অফ অডিটেড ফাইন্যান্সিয়াল রেজাল্টস, কনসিডার রেকমেন্ডেশন অফ ইস্যু অফ বোনাস শেয়ারস অ্যান্ড ফাইনাল ডিভিডেন্ড। সুতরাং আরতি ইন্ডাস্ট্রিজের ওপর কিন্তু আপনারা নজর রাখবেন। তো আপনারা মানি কন্ট্রোল ওয়েবসাইটে গিয়ে কর্পোরেট অ্যাকশন সার্চ করুন, দেখবেন ওখানে এই অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। তো অ্যাপ্রুভাল টাইমলাইন আমি অলরেডি এপিসোড 19-এ বুঝিয়ে দিয়েছি। এই লিঙ্কের রাইট সাইডে আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটা, আপনারা চাইলে দেখে নেবেন ফর রেফারেন্স, এবং ভিডিও শেষেও কিন্তু লিঙ্কটা আপনাদের সামনে ভেসে উঠবে। এরপর আমরা আসছি আপকামিং Q4 রেজাল্টস ফর 10th to 14th May। তো কিপ অ্যান আই অন দ্য ফলোয়িং, মানে অনেকগুলোই আছে। তো আপনারা জানেন 30-40টা প্রায় কোম্পানির রেজাল্ট বের করবে, তার মধ্যে এই 7টা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়। 1. আরতি ইন্ডাস্ট্রিজ, 2. গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, 3. টাটা পাওয়ার, 4. ভোল্টাস, 5. সিপলা, 6. ডক্টর রেড্ডিজ ল্যাব। এটার ওপর বিশেষ নজর রাখবেন, কারণ এরা কিন্তু স্পুটনিক 5 ম্যানুফ্যাকচার করে ইন্ডিয়ায় মার্কেটিং করবে, এবং তার জন্য কিন্তু এর উপর একটু নজর রাখতে হবে। 7. এসকর্টস। তো আপনারা হয়তো জানেন এসকর্টস হচ্ছে ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার আমরা আসছি আপডেটস পোস্টেড অন FB পেজ ইন লাস্ট 3 days। তো মোটামুটি একটু ওভারভিউ দেখে নিচ্ছি। পুরো নিউজটা দেখতে গেলে আপনারা ফেসবুক পেজ stock.onki-তে যাবেন এবং সেখানে গিয়ে লিঙ্কগুলো দেখে নেবেন। তো 1. RBL ব্যাংক Q4 রেজাল্ট, সেটা পোস্ট করেছিলাম 5th May-তে।
2. A great push to Atmanirbhar Bharat. Keep accumulating Bharti Airtel and Reliance. Posted on 5th May on news of government keeping Chinese players out of 5G. তো এটা কিন্তু একটা বিশাল বড় খবর এই কারণেই, কারণ গভর্নমেন্ট কিন্তু চাইনিজ কিছু প্লেয়ার, মানে চাইনিজ কিছু বড় বড় প্লেয়ার যারা 5G ট্রায়াল ইন্ডিয়ায় করতে এসেছিল তাদের কিন্তু অ্যালাউ করেনি। সুতরাং এটা কিন্তু ডিরেক্টলি বেনিফিট দেবে ভারতী এয়ারটেল অ্যান্ড রিলায়েন্সকে। তো আপনারা কিন্তু ফর রেফারেন্স এপিসোড 9টা দেখে নিতে পারেন। 5Gর ওপর আমি কিন্তু একটা এপিসোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম ভারতী এয়ারটেল আর রিলায়েন্স কিন্তু 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে 5G রোল আউট করবে এবং তাদের কিন্তু পোটেনশিয়াল আছে বিশাল একটা ভালো রিটার্ন দেওয়ার। তো আপনারা সেই এপিসোডটা দেখে নিতে পারেন ফর রেফারেন্স। এই ভিডিও শেষে সেই লিঙ্কটা আপনাদের সামনে ভেসে উঠবে। 3. টাটা স্টিল বিটস এস্টিমেট, মানে টাটা স্টিলের রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে এবং তাছাড়াও যা স্ট্রিট এস্টিমেট করেছিল তার থেকেও কিন্তু ভালো হয়েছে। এটা আমি পোস্ট করেছিলাম 6th মে এবং আপনারা জানেন লাস্ট দুদিনে কিন্তু টাটা স্টিল বিশাল রিটার্ন দিয়েছে। 4. Hero MotoCorp post bumper result. Be cautious with auto stocks as Q4 result is great because of lower base in March 2020. এটা পোস্ট করেছিলাম 7th মে, মানে কালকে। তো কি বলতে চাইছি, বেসিক্যালি হিরো মোটরকর্পের রেজাল্টও কিন্তু Q4 খুব ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন Q4 রেজাল্ট কম্পেয়ার করি তখন আমরা আগের বছর Q4 এর সাথে এই বছর Q4 কম্পেয়ার করি এবং আগের বছর কিন্তু আপনারা জানেন যে অটো স্টকস অলরেডি ডাউন ছিল। তো আগের বছর মার্চ কোয়ার্টারে কিন্তু অটো কোম্পানিগুলো অলরেডি ধুকছিল, সুতরাং তাদের কিন্তু বেসটাই কম ছিল। সুতরাং কম বেস থাকলে কিন্তু গ্রো করতে সুবিধা হয়। তো তার জন্য কিন্তু আমরা রেজাল্টটা আরও বেশি ভালো দেখতে পাচ্ছি। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা প্রথমবারই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এছাড়া স্টক ডট অঙ্কিত বলে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু রিয়েল টাইম কিছু খবর পেয়ে যেতে পারেন।